হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে যে টপিকটা আমরা শুরু করছি তার নাম হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম টপিকটাকে আমরা একদম বেসিক থেকে শুরু করে ডিটেলসে পড়ব। তো বিষয় হচ্ছে এই নার্ভাস সিস্টেম টপিকটাকে বুঝতে হলে আমাদেরকে আগে সিস্টেম ব্যাপারটাকে বুঝতে হবে। এই সিস্টেমটা কি? তো তোমাদেরকে আমি এর আগেও ব্যাপারটা পড়িয়েছি। কোষ বা ইংরেজি থেকে যেটাকে বলা হয় সেল, অনেকগুলো কোষের সমষ্টিকে বলা হয় কলা বা টিস্যু বলে ইংরেজিতে, এবং অনেকগুলো কলা মিলে তৈরি করে অঙ্গ বা তুমি বলতে পারো অর্গান, এবং অনেকগুলো অঙ্গ একসাথে মিলে তৈরি হয় অঙ্গতন্ত্র, তাই তো? মানে আমরা বাংলা যেটাকে বলি, ইংরেজিতে বলছি অর্গান সিস্টেম। এবার লক্ষ্য করে দেখো, এই যে তোমাকে আমি বলছি কোষ, ঠিক এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তাই নার্ভাস সিস্টেম যে বিষয়টা সেটা তো নিশ্চয়ই কিছু দিয়ে তৈরি। তো কোষের মতো সিমিলার নার্ভাস সিস্টেমে যেটা রয়েছে তার নাম হচ্ছে নিউরন, বা তুমি বলতে পারো বাংলায় স্নায়ুকোষ। অনেকগুলো স্নায়ুকোষ মিলে তৈরি করে হচ্ছে স্নায়ু, এবং স্নায়ু নিয়ে যেগুলো তৈরি তা একটা হচ্ছে মস্তিষ্ক, স্নায়ুর ইংরেজি হচ্ছে নার্ভ, মস্তিষ্কের ইংরেজি হচ্ছে ব্রেন, আর এদিকে হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডের ইংরেজি হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। এবং এই মস্তিষ্ক নিয়ে আমাদের তৈরি হচ্ছে যেটা, তার নাম হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তা তোমাকে যদি বলা হয় যে নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আছে, নার্ভাস সিস্টেমের মধ্যে পাচ্ছি আমরা কি, সেটা ব্রেন আর স্পাইনাল কর্ড। এগুলো কি দিয়ে তৈরি? স্নায়ু কোষ দিয়ে তৈরি। কনসেপ্ট ক্লিয়ার হলো প্রত্যেকেরই? আচ্ছা, এইবারে তাহলে আজকে এই নার্ভাস সিস্টেম বিষয়টাকে আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে তোমাকে বলি, আমাদের শরীরে সাড়া প্রদান বলে ব্যাপারটা আছে। সাড়া প্রদান, সাড়া প্রদান, সাড়া প্রদান মানে কি? রেসপন্স করা। আমি যেগুলো লিখছি এখানে সেইটুকু তোমরা নোট করবে। তো সাড়া প্রদান মানে রেসপন্সের কথা যে বলছি, আমাদের শরীরে দুই ধরনের সাড়া প্রদান হয়। একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। তার মানে বাহ্যিক আর অভ্যন্তরীণ মানে কি, শরীরের ভিতরে এই বাহ্যিক যে সাড়া প্রদান, মানে ধরো তুমি হাত থেকে সরিয়ে নিলে দূরে, এখান থেকে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি তোমার বডিটাকে মুভ করে নিয়ে এখানে চলে গেলে, তাহলে পজিশন যে চেঞ্জ করছো, স্থান পরিবর্তন কার মাধ্যমে করছো? হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে তুমি স্থান পরিবর্তন করছো, এবং এই স্থান পরিবর্তনের মাধ্যমে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই জায়গাগুলো প্রতিটা জিনিস তোমার কি হচ্ছে, প্রতিটা জিনিসের মধ্যে একটা মেন যে বিষয় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের বাহ্যিক জিনিস। বাহ্যিক কি? হাত এবং পা। এবং অভ্যন্তরীণ যে বিষয়, অভ্যন্তরীণ বিষয় মানে হচ্ছে কেমিক্যাল। অভ্যন্তরীণ বিষয় হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল মানে কি? রাসায়নিক। কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক। এই রাসায়নিক যে ব্যাপারটা আছে, সেই রাসায়নিক বিষয়টার মাধ্যমে আমাদের শরীরে কিন্তু সাড়া প্রদান হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, এখানে যে হচ্ছে রাসায়নিক যে সাড়া প্রদান, এখানে কি, ধরো তুমি হচ্ছে কোনো একটা জায়গায় যাচ্ছ, তো ধরো তুমি ভয় পেয়ে গেলে, তাহলে হঠাৎ কী হবে, হার্টবিট বেড়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যায়, তুমি ভয়ে ভয়ে দৌড়াচ্ছ। তার মানে রাসায়নিক মানে হচ্ছে এইখানে হরমোনের কথা বলা হচ্ছে। তাহলে হরমোনের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু সমন্বয় ঘটে, ঠিক আছে? এবং বাহ্যিক কি? বাহ্যিক দেখলে বাহ্যিক হচ্ছে স্থান পরিবর্তন করা, কোনো কিছুকে হাত দিয়ে স্পর্শ করা, কোনো কিছু নেওয়া, ছেড়ে দেওয়া। তাহলে এই সমস্ত কিছু যে বিষয়গুলো রয়েছে, এটা যার মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের শরীরে সাড়া প্রদানকে দুইভাবে কন্ট্রোল করা হচ্ছে, একটা হচ্ছে রাসায়নিক, একটা হচ্ছে ভৌত। ভৌতটা কে হচ্ছে? ভৌতটা করছে হচ্ছে নার্ভ দ্বারা বা নার্ভাস সিস্টেম দ্বারা। তাই তোমরা খাতায় এইটুকু পয়েন্টগুলো নোট করবে, যা যা লেখালাম, ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করি। তো প্রথমে আমরা আগে দেখি যে এই যে আমরা নিউরন বা একটা কোষের কথা বললাম, স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষ বা নিউরনটা দেখতে কেমন।
তো ধরো আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করছি এই পার্টটাতে। দেখো এই যে নিউরনটা দেখতে পাচ্ছি, এই দেখো নিউরন। তো নিউরনের মাঝে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই পুরো ছবিটা হচ্ছে একটা নিউরনের ছবি। লক্ষ্য করে দেখো, আমি যদি এই ডায়াগ্রামটাকে এখানে এইভাবে আঁকি, এই যে, তাহলে এই ডায়াগ্রামটা লক্ষ্য করে দেখো, এই পুরো স্ট্রাকচারটা যেটা তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কি হচ্ছে লক্ষ্য করে দেখো তো, এই স্ট্রাকচার সামনের দিকে এইভাবে যাচ্ছে। তার মানে এই ডান দিকে যে ছবিটা আঁকলাম সেই ছবিটাতে কিন্তু কোথাও লম্বা একটা প্রবর্ধক নেই। প্রবর্ধক মানে এরকম লম্বা একটা অংশ নেই, কিন্তু এর থেকে কোনো একটা অংশ আবার বেড়ে গেছে হঠাৎ করে। তুমি লক্ষ্য করে দেখো, তো মনে করে এই সাইডটা হঠাৎ করে বেড়ে গেছে, বেড়ে গিয়ে লম্বা প্রবর্ধক হয়েছে। এগুলোকে ছোট প্রবর্ধক বলবো, এটাকে লম্বা প্রবর্ধক, মানে ছোটো ছোটো অংশ এখান থেকে। এই ছোটোগুলো যেখানে শুরু হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ডেনড্রন, ঠিক আছে? এবং ছোট অংশগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। এই যে পুরো পার্টটা পাচ্ছি এর নাম হচ্ছে কোষ দেহ, বা অনেক সময় তুমি বইয়ে পাবে সেল বডি, আবার অনেক সময় অনেক বইয়ে পেতে পারো সাইটোন নামে। কথা বোঝা গেল? আচ্ছা, এইবার লক্ষ্য করো তো, এই যে এখান থেকে শুরু করে এই যে লম্বা পুরো এই একটা অংশ দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে অ্যাক্সন। ক্লিয়ার? আচ্ছা, যে জায়গা থেকে অ্যাকশনটা উৎপত্তি লাভ করেছে সেই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি অ্যাকশন হিলক। বোঝা গেল? সেন্টারে কি থাকে? সেন্টারে এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। প্রতিটা কোষের মধ্যে তুমি নিউক্লিয়াস দেখেছো, এর আগে ছবি এঁকে দেখিয়েছিলাম। তাহলে এখানেও কি পাচ্ছি? নিউক্লিয়াস। এবং এর মধ্যে ছোট ছোট দানাদার অংশ থাকে যার নাম হচ্ছে কি নিজল দানা। নিজল দানা। এবার লক্ষ্য করে দেখো, এই যে পুরো স্ট্রাকচারটা পাচ্ছ লম্বা অংশ যার নাম একজন বললাম, এই একজনটার মধ্যে এইরকম একটা বক্স আছে, মানে ডিব্বা আটকানো আছে, এরকম করে, এরকম একটা ডিব্বা, এরকম ডিব্বা। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সোয়ান কোষ। কথা বোঝা গেল আমার? এটার নাম হচ্ছে সোয়ান কোষ। এখন আমরা যদি এই ছবিটাকে জুম করে দেখি, তা আমি তোমার প্রথমে এখানে আঁকছি বাইরের দিকে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার মধ্যে লক্ষ্য করে দেখো, এই পার্টটা ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু জুম করে দেখলে দেখতে পাবো এর বাইরের দিকে এইরকম একটা কভারিং থাকে, এর বাইরের দিকে একটা কভারিং থাকে, ঠিক আছে? যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই যে কভারিংটা আছে, এই কভারিংটাকে বলা হয় মাইলিন, মাইলিন শীট, মাইলিন শীট, ঠিক আছে? তাহলে এই পার্টটা হচ্ছে মাইলিন শীট, এবং যার উপরে কভারিং করছে তার নাম কি বললাম এখানে? এর নাম হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের উপরে হচ্ছে মাইলিন শীট, এবং তুমি কি দেখলে এর উপরের নাম হচ্ছে সোয়ান কোষ। এটা হচ্ছে কি সোয়ান কোষ, ঠিক আছে? এই সোয়ান কোষ যে আছে, লক্ষ্য করে দেখো, সোয়ান কোষ, সোয়ান কোষ। তাহলে সোয়ান কোষ কি করছে? এই মায়োলিন সিক্রিট করে। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে এই যে মায়োলিন শীত লিখেছি, মায়োলিন শীত, ঠিক আছে, বাংলায় ওটা লিখতে পারো মায়োলিন শীত। এই মায়োলিন শীতটা ক্ষরণ করে কে? এটা ক্ষরণ করে সোয়ান কোষ। তার মানে রেড কালারের অংশটা কি হচ্ছে? এটা আবর্তর মতো। ধরো তুমি তোমার বাড়িতে যে তারগুলো আছে, তারের উপরে প্লাস্টিকের এরকম কভারিং থাকে না, তামার তার যে হয় তার উপরে কভারিং থাকে, ঠিক সেরকমভাবে একজনের উপরে কভারিং কার? মাইলিন শীত। মাইলিন শীত ক্ষরণ করে কে? সোয়ান কোষ। এটা খাতা লিখে রাখবে, মাইলিন শীত ক্ষরণ করে সোয়ান কোষ। এবারে দেখো,
এই যে ছোট অংশটা দেখতে পাচ্ছ সোয়ান সেলের, এটা হচ্ছে নিউক্লিয়াস। কার নিউক্লিয়াস? সোয়ান সেলের নিউক্লিয়াস। কথা বোঝা গেল? আচ্ছা, এইবার একটা কথা বলি, এই যে কোষ দেহটা পেলাম, কোষ দেহের মধ্যে যে তরল পদার্থ আছে, এটা অ্যাকচুয়ালি বলা হয় যেহেতু নিউরনের তরল পদার্থ, তার এর নাম হচ্ছে নিউরোপ্লাজম। ঠিক আছে, নিউরোপ্লাজম। কথা বোঝা গেল আমার? একজনের মধ্যে যদি কোনো তরল পদার্থ থাকে, এর নাম হচ্ছে এক্সোপ্লাজম। একজনের মধ্যে যদি কোনো তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে এক্সোপ্লাজম। এবং দুটি সোয়ান কোষের মাঝে যে ফাঁকা স্থানটা আছে তার নাম হচ্ছে নোড অফ র্যানভিয়ার। নোড অফ র্যানভিয়ার। শুধু এই যে তোমাকে বেশি লিখতে হবে না, এখানে যেগুলো যেগুলো পয়েন্ট আলোচনা করি সেগুলো দেখো। এবং তোমাকে যে বললাম এই যে নিজল দানা, এই নিজল দানাটা কী নিয়ে তৈরি, এটা পরীক্ষা আসবে। নিজল দানাটা তৈরি হচ্ছে RER মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে তৈরি। এছাড়া এর মধ্যে ছোট ছোট অনেক সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায়। এর মধ্যে ছোট ছোট সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায়। এই ছোটোর মতো অংশগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল। এই নিউরোফাইব্রিলগুলো কী করে? কোষদের আকৃতি গঠনে সাহায্য করে। এছাড়া বাকি কিন্তু কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়। তাহলে এখানে যদি আমি বলি ডেনড্রন, প্রথমে কী হচ্ছে, কোষদের একটা অংশ নাম হচ্ছে ডেনড্রন, এবং ডেনড্রন পরবর্তী সময়ে বিভক্ত হয়ে কী তৈরি করেছে? ডেনড্রাইট। ডেনড্রনটাই পরবর্তী সময়ে কী হয়েছে? সামনের দিকে আরও শাখা প্রশাখাযুক্ত তৈরি করেছে ডেনড্রাইট। নাম তাহলে পেলাম একজন। একজনের ভিতরের দিকে অংশ যদি তরলটা থাকে তার নাম হচ্ছে এক্সোপ্লাজম। এবং দুটো সোয়ান কোষের মাঝে যে স্থানটা নোড অফ র্যানভিয়ার। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে একজনের যে পাতলা পর্দা আছে, যে প্রাচীর, আমি এখানে লিখে দিচ্ছি একজন পর্দা। একজন পর্দাকে কি নামে ডাকা হয়? দেখো পরীক্ষা করতে পারে, এর নাম হচ্ছে নিউরোলেমা। কথা বোঝা গেল? একজনের যে পাতলা আবরণ বা এরকম তোমাকে আসতে পারে বাইরের আবরণকে কি বলে? এক্সোলেমা। এক্সোলেমা। কথা বোঝা গেল? তাহলে এই হচ্ছে মেন পয়েন্ট তোমাদেরকে পড়তে হবে। আর মাইলিন সিট কী বর্ণের হয় এটাও জেনে রাখো, এটা হচ্ছে সাদা বর্ণের। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে নার্ভাস সিস্টেমের যে কোষটা আজকে আমরা পড়লাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার একটা ধরনের কোষ, যেটা নার্ভ কোষ বা স্নায়ু কোষ আমরা বলছি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইবারে র্যানভিয়ারের পরও বুঝে গেছি। এবারে দেখো এই শেষ দিকে বাল্বের ন্যায় অংশ আছে, বাল্বের ন্যায়, এটাকে বলা হয় প্রান্ত বুরুষ। প্রান্ত বুরুষ বা এটার একটা নাম টেলোডেন্ড্রিয়া। টেলোডেন্ড্রিয়া বা প্রান্ত বুরুষ। এবং নিউরনের যে নিউরোলেমা যুক্ত অ্যাকশন, ঠিক আছে, এটা পরীক্ষায় পরে আসবে, আমরা কিছুক্ষণ পরেগুলো আলোচনা করছি। তো এইটুকু কনসেপ্ট আশা করি প্রত্যেকে তোমাদের ক্লিয়ার যে নিউরনের মধ্যে আমরা কী কী পেলাম। ঠিক আছে, আশা করি কারো কোনো এখানে ডাউট থাকার কথা নয়। এই পর্যন্ত চলো দেখিনি আমাদের পরবর্তী কি রয়েছে। এখন আমাদের পরবর্তী যে বিষয়টা তার নাম হচ্ছে আমরা মেরুর যে পার্ট, মানে কি বলতে চাইছি এখানে, নিউরনের বিভিন্ন প্রকারভেদ দেখব। নিউরনের বিভিন্ন ধরনের প্রকারভেদ পরীক্ষায় তোমাকে কিন্তু এটা দিতে পারে। প্রথম নিউরনের একটা প্রকারভেদ ছবি দেখলে ভালো বুঝতে পারবে। ধরো নিউরনের শুধুমাত্র কোষ দেহটা আছে আর কিচ্ছু নেই, তো দেখো এর কি কোনো মেরু আছে, মানে প্রবর্তক আছে? নেই। তাহলে এটা হচ্ছে একটা টাইপ যার নাম হচ্ছে মেরুবিহীন। কথা বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহের পরবর্তী অংশ এই পার্টটা, এটা হচ্ছে এক মেরুযুক্ত। বোঝা গেল? আচ্ছা, এরপরে পরবর্তী যে পার্টটা লক্ষ্য করে দেখো, এখানে কোষ দেহ আছে, কিন্তু একদিকে যদি থাকে হচ্ছে একটা ডেনড্রন আর আরেক দিকে ধরো আছে একটা অ্যাকশন। এই ধরনের নিউরনকে কি বলে?
দ্বিমেরুযুক্ত নিউরন। এবার যদি দেখা যায় যে কোষদেহ আছে, কোষদেহের সাথে নিউরন কোনোভাবে কোষদেহ যে আছে, কোষদেহের একদিকে অ্যাকশন আর একদিকে নিউরন ডেনড্রন, দুটো যদি মিলে যায়, এইদিকে ধরো আছে অ্যাকশন, মানে কি এরকম অ্যাকশনের শেষে প্রান্ত ব্রুশ থাকবে, এবং এই ডেনড্রন, দুটো মিলে যদি একটাই লাইন মনে হয়, দেখো দুটো মিলে গিয়ে যদি একটাই লাইন হয়, তবে এই ধরনের নিউরনকে বলা হয় ছদ্ম নিউরন। ছদ্ম নিউরন, আরেকবার বুঝিয়ে দিচ্ছি ছদ্ম নিউরনটা কি। নিউরনের কোষদেহ আছে, এই দিকে দেখো উপরের দিকে রয়েছে অ্যাক্সন আর নিচের দিকে আছে দেখো ডেনড্রন, দুটো মিলে গিয়ে যদি একটাই লাইন হয়ে যায় তখন তাকে বলা হয় ছদ্ম নিউরন। এবং আমরা যদি দেখি যে নিউরনের যে প্রাথমিক স্তরটা যখন আমরা প্রথমে পেয়েছিলাম, সেরকমই যদি একটা নিউরন পাওয়া যায় যেখানে দেখবো অনেকগুলো প্রবর্ধক রয়েছে, সংক্ষিপ্ত প্রবর্ধক, এবং শেষের দিকে দেখো এই পার্টটা লক্ষ্য করে দেখো এরকম প্রবর্ধকগুলো আছে, তো এই ধরনের নিউরনটাকে বলা হয় বহুমেরুযুক্ত বহুমেরুযুক্ত নিউরন। ঠিক আছে, তাহলে পরীক্ষার জন্য এই ধরনের নিউরনগুলো পড়লেই তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার। পাশাপাশি পরীক্ষায় আর কি দিতে পারে নিউরনের, এইখানে একটা তুমি দেখলে এটা হচ্ছে প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী, তাহলে আমরা এখানে কয়টা ভাগ পেলাম, একটা পেলাম, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, কি ভাগ পেলাম, প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী। এবার আমি যদি তোমাদেরকে বলি যে ওই যে কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে নিউরনের যে ছবিটা দেখলাম, যদি আমরা দেখি মায়োলিন শীথ আছে তাহলে সেটা একটা নিউরন আলাদা নাম, যদি কোনো কোনো নিউরনে দেখি মায়োলিন শীথ নেই তাহলে ছবিটা কেমন হবে। ধরো আমরা এখানে লিখছি মেডুলারি আবরণযুক্ত নিউরন। তাহলে কি বলছে দেখো, যদি একটা নিউরনের একজন এরকম হয় যার উপরিভাগে কোনো ধরনের মায়োলিন শীথ নেই, এবং আরেক ধরনের নিউরন আঁকছি নিউরনের একজন এটা যার উপরিভাগে মায়োলিন শীথের আবরণী রয়েছে, যদি মায়োলিন শীথের আবরণী থাকে তাহলে সেটাকে বলা হয় মেডুলেটেড, আর যদি মায়োলিন শীথের আবরণী না পাই তাহলে সেটা হচ্ছে নন মেডুলেটেড। তাহলে ডান দিকে মায়োলিন শীথ পেয়েছি, তাহলে এটাকে বলা হয় মেডুলেটেড নিউরন। এবং যেহেতু বাঁদিকের ছবিটা দেখো যেখানে কোনো ধরনের মেডুলারি আবরণ নেই, সেটাকে বলছে নন মেডুলেটেড নিউরন। কথাটা বোঝা গেল? তাহলে এইটুকু পার্ট তোমাকে পড়তে হবে। এটা তাহলে কী পেলাম, নিউরনের বিভিন্ন প্রকারভেদ। তাহলে এইগুলো পেলাম 1 থেকে 5 পর্যন্ত। কি পেলাম, কিসের উপর ভিত্তি করে, প্রবর্ধকের উপর ভিত্তি করে। আর ডান দিকেটা কি শিখলাম, ডান দিকেটা শিখলাম মেডুলারি আবরণের যুক্ত নিউরনের উপর ভিত্তি করে তোমার নিউরন দুই প্রকার, একটা হচ্ছে মেডুলেটেড, একটা হচ্ছে নন মেডুলেটেড। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শিখলাম। এবারে চলো পরবর্তী পয়েন্টে। এখন যেটা আমরা পড়ব সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে নিউরোগ্লিয়া কি স্যার? নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের নিউরনেরই একটা অংশ যেখানে বহু প্রবর্ধক যুক্ত, বহু প্রবর্ধক যুক্ত। কি হয়, ধরো এটা হচ্ছে একটা কোষ দেহ, এইখান থেকে এরকম অসংখ্য পরিমাণে প্রবর্ধক বেরিয়ে এসেছে। এখান থেকে অসংখ্য পরিমাণে প্রবর্ধক বেরিয়ে এসেছে। তাহলে একটা কোষদেহ পেলে, এটা এক ধরনের কোষদেহ যার থেকে অসংখ্য পরিমাণে নিউরন বেরিয়ে তোমার হচ্ছে প্রবর্ধক বেরিয়ে এসেছে। তাহলে এটা হচ্ছে কোষদেহ।
এবং এগুলো হচ্ছে প্রবর্তক। আচ্ছা, আরেক ধরনের দেখতে পেলে এরকম অবস্থান করছে, ঠিক আছে, এরকম অনেকটা কম কিন্তু প্রমিনেন্ট, ঠিক আছে। আরেক ধরনের দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে একটার সাথে একটা সংযোগ স্থাপন করে আছে, লক্ষ্য করে দেখো এইভাবে অবস্থান করে। তো এই ধরনের যে নিউরোগ্লিয়া পেলাম, তো নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে অবস্থিত বহু প্রবর্তক যুক্ত, এরা কিন্তু বিভাজনে অক্ষম। খাতায় তোমরা লিখবে বহু প্রবর্তক যুক্ত, বিভাজন অক্ষম, স্নায়ু স্পন্দন কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরনের সঙ্গে যুক্ত, এটা পুরোপুরি নিউরনের সাথে যুক্ত হয় এবং এদের একত্রে বলা হয় নিউরোগ্লিয়া। শুধু এটুকু জানতে হবে তোমাদেরকে। এছাড়া স্নায়ুতন্ত্রের মোট 90% হচ্ছে কি, একটা স্নায়ুতন্ত্র মানে কি, মানে মস্তিষ্ক এবং স্পাইনাল যে কর্ড আছে সেই কর্ড দুটোর মধ্যে 90%ই হচ্ছে নিউরোগ্লিয়া, বাকি 10% হচ্ছে নিউরন। কথাটা মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে 90% কি প্রেজেন্ট, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া, বাকি 10% কি রয়েছে, বাকি 10% হচ্ছে নিউরন। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে। এবার এরা কি করে, আমি যে পয়েন্টগুলো বলে দিচ্ছি এখানে লিখছি না, সেটা হচ্ছে এরা বিভিন্ন ধরনের নিউরনকে পৃথক রাখে এবং সুরক্ষা দেয়। এছাড়া নিউরনকে পুষ্টি যোগায়, তোমরা পয়েন্টটা খাতা লিখে নিতে পারো। এবং নিউরন যদি কোনো কারণে মৃত্যু ঘটে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মধ্যে অবস্থিত নিউরনের, তাহলে সেই শূন্য স্থানটাকে পূরণ করে সেটা তোমার প্রধান ভূমিকা ধারণ করে আর কি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা তোমরা এখানে পড়বে। চলো দেখিনি পরবর্তী পয়েন্ট। এখন আমরা যে বিষয়টা পড়বো, একটা জিনিস ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে এই যে নিউরনের কথা আমি বলছি, এই নিউরন মানে হচ্ছে জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ছবিটা আঁকছি। এই যে ধর একটা নিউরন, ঠিক আছে, এইরকম অসংখ্য নিউরনের একজন ধরো যুক্ত হচ্ছে এরকম করে, এইরকম। তাহলে অসংখ্য একজন আছে, এই একজনটা ধরো একটা পাইপের মধ্যে বাঁধা আছে, কথা বোঝা গেল? তাহলে এই যে একজনের যে গ্রুপ, এখানে তো অসংখ্য একজন আছে, এখানে অসংখ্য একজন আছে, তাহলে এখানকার মধ্যে একটা যে নিউরন, তাকে আমরা কি বলছি দেখো, এন্ডোনিউরিয়াম। এন্ডোনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম, এটা কোনটা অংশ বোঝাতে চাইছি? এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে এটা। তো এরকম অনেকগুলো একজন আছে, একটা নাম হচ্ছে এন্ডোনিউরিয়াম। এখানে দেখো গ্রুপ অফ কি পাচ্ছি, নিউরনের এক্সনটা পাচ্ছি, তাই তো? এরকম ধরো অনেকগুলো বক্স আছে, এবার দেখো এই যে অংশ দেখতে পাচ্ছ, তার মানে কি এন্ডোনেরিয়াম, এটা অনেকগুলো এন্ডোনেরিয়াম দিয়ে কি তৈরি হয়, একটা গ্রুপকে বলা হয় পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম, এবং অনেকগুলো দেখো এখানে একটা পেরিনিউরিয়াম, এটা একটা পেরিনিউরিয়াম, এটা একটা পেরিনিউরিয়াম, এখানে অনেকগুলো পেরিনিউরিয়াম দিয়ে যেটা একটা দেখো পুরো স্নায়ু তৈরি হচ্ছে, এই যে পুরো অংশটা, এর নাম হচ্ছে এপিনিউরিয়াম। এপিনিউরিয়াম। পরীক্ষা তোমাকে জিজ্ঞাসা করবে যে নিচের কোনটি সঠিক, ধরো এরকমভাবে সাজানো আছে, প্রথমে ধরে দিয়েছি এন্ডো, এন্ডো থেকে তৈরি হচ্ছে পেরি, পেরি অনেকগুলো মিলে যুক্ত করছে এপি। ধরো আরেকটা অপশন দিয়ে দিয়েছে পেরি এন্ডো এপি। তা তুমি বুঝতে পারছো সঠিক আনসার এটা, কথা বোঝা গেল? তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে একটা নিউরনের যে একজন রয়েছে, সেই একজনটা তৈরি করছে অ্যান্ডোনিউরিয়াম, এবং অনেকগুলো অ্যান্ডোনিউরিয়াম মিলে তৈরি হচ্ছে পেরিনিউরিয়াম, অনেকগুলো পেরিনিউরিয়াম মিলে তৈরি হচ্ছে এপিনিউরিয়াম। কনসেপ্ট ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট।
তাহলে এপিনিউরাম, আর এই এপিনিউরামকে বলা হয় স্নায়ু। তা তুমি এই যে প্রথম যখন আমি তোমাদের বোঝাচ্ছিলাম অনেকগুলো কোষ দিয়ে কি এই যে স্নায়ু, আমরা তাহলে কোন জায়গায় আছি এখন? স্নায়ুতে। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা চলো, একটা জিনিস ভালো করে বোঝো, এটা যদি মানুষের মস্তিষ্ক হয়, এটা যদি মানুষের মস্তিষ্ক হয় এবং মস্তিষ্কের নিচের দিকে যদি এটা অংশ থাকে যার নাম হচ্ছে স্পাইনাল কর্ড, তা এটা ধরে নিচ্ছি আমি মস্তিষ্ক, মস্তিষ্কের নিচে রয়েছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, কথা বোঝা গেল? এই দুটো অংশ দেখো, তাহলে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড এই দুটো মিলে কি তৈরি হয়? নার্ভাস সিস্টেম। কথা বোঝা গেল আমার? এবার স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো, স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরিয়ে যায় সেগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ। রেড কার্ডটা দেখো, এটাকে বলা হয় স্পাইনাল নার্ভ। মনে থাকবে এটা কোথা থেকে বেরোচ্ছে? স্পাইনাল কর্ড থেকে। যে নার্ভগুলো মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে, মস্তিষ্ক থেকে ধরো যে নার্ভগুলো বেরিয়ে এসে এদিকে চলে যাচ্ছে, মস্তিষ্ক থেকে বেরিয়ে আসছে, মস্তিষ্ক থেকে এভাবে বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো আসছে তাদেরকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। তোমাদেরকে এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে, একটা হচ্ছে স্পাইনাল নার্ভ, একটা ক্রেনিয়াল নার্ভ। তাহলে আমরা কি শিখলাম? নার্ভাস সিস্টেম কী কী দিয়ে তৈরি? একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখন এই মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড থেকে কিছু নার্ভ বেরিয়ে যায়, মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে যায় সেটাকে হয় ক্রেনিয়াল নার্ভ। আর যদি স্পাইনাল কর্ড থেকে, স্পাইনাল কর্ড মানে কি মস্তিষ্কের নিচের এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো হচ্ছে তাকে হচ্ছে স্পাইনাল নার্ভ। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু পয়েন্ট বুঝতে পেরেছো। চলো এবার দেখে নিই পরবর্তী পয়েন্ট।